নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্প বাক্স আমার। আজকের গল্প অর্পিতা চ্যাটার্জির কলমে যক্ষের ভোগ। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক মানুষদের জন্য ও বন্ধুদের জন্য, তাই অবশ্যই গল্পটি শুনবেন যখন হেডফোন লাগিয়ে শুনুন। শুরু হচ্ছে আজকের গল্প যক্ষের ভোগ। একটা কথা আমি তো কিছুতেই বুঝতে পারছি না রণদীপ। আমি যখন স্পষ্ট বলছি এই সন্তানের কোনো দায়িত্ব তোমাকে নিতে হবে না, আমি কোনোদিন তোমাকে কোনো রকম ভাবে দায়ী করবো না কোনো কিছুর জন্য, তখন তুমি এত উদ্বিগ্ন কেন হচ্ছ? আমি সিঙ্গেল মাদার হব, ও আমার পরিচয় বেড়ে উঠবে। সেটা হয় না তনু, ও আমার রক্ত। হ্যাঁ, মানছি যে এখন আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্সটা হয়ে ওঠেনি, কিন্তু সম্পর্কটা তো শুধুমাত্র কাগজে কলমে। আমি তোমাকে আমার স্ত্রী মানি তনু, তাহলে আমাদের সন্তান কেন পিতৃ পরিচয় ছাড়া বেড়ে উঠবে? তাহলে ডিভোর্সটা আগে হোক, যদি কোনোদিন হয় তখন আমাদের সন্তান সহই আমরা বিয়ে করব। কিন্তু তার আগে এমন বিয়ে করে কি হবে যখন তোমার পরিচয়টাই কারোর কাছে জানাতে পারবো না? হ্যাঁ, কিন্তু তনু, তুমি নিজে বলেছো তোমার স্ত্রী যদি জানতে পারে তাহলে তোমার শ্বশুরবাড়ির লোক গুন্ডা দিয়ে তোমাকে খুন করাবে। আমিও যতটা খোঁজ খবর নিয়েছি তাতে তোমার শ্বশুরবাড়ি মানে ব্যবসায়ী সেন পরিবার সম্পর্কে লোকজন নানা রকম কথাই বলে। তোমার ভয় অমূলক নয়। তুমি এখন এই অবস্থায় একা একা এখানে থাকবে না, ব্যাস। তাছাড়া আমাদের মধ্যে তো সব কথা হয়েই গেল, যাওয়ার আগের দিন আবার একই কথা বলে চলেছো কেন? আমি অনেক দূরে চলে যাবো রণদীপ। এই বাচ্চাটা আমার, ওকে আমি ঠিক বড় করে তুলব। আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের আদি বাসভূমিতে যাওয়া যেন ঠিক হবে না। বাবা, সেই বুড়িটার কথা এখনো তোমার মাথার মধ্যে ঢুকে রয়েছে? ওই ভিখারি বুড়িটা তোমাকে কি বললো আর তুমি সেই নিয়ে পড়ে রইলে? রায়চকে আমাদের জমিদার বাড়ি, 14 পুরুষের ভিটে, অগাধ সম্পত্তি, ওখানে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। চলো। কিন্তু তোমার কাজ বাজ সমস্ত কিছু তো এখানে। আমার জন্য তুমি সমস্ত কিছু ছেড়ে কতদিন ওখানে থাকবে? বাকি জীবনটা তো আমরা ওখানে থাকতে পারবো না। ও তো দূরের একটা গ্রাম, আমি কোনোদিন শহর ছেড়ে অন্য কোথাও থাকিনি। আমাদের সন্তান সে একটা ভালো স্কুলে পড়বে না? আচ্ছা তনু, এখনই এতটা দূরের কথা ভেবো না। আগে আগে তুমি চলো। আমাদের বুড়ি পিসি ঠাম্মা ওখানেই রয়েছেন। তাছাড়া স্রোতস্বিনীকে ওনার কোনোদিনই পছন্দ ছিল না, তোমাকে দেখলে উনি খুশি হবেন। কিন্তু ওই বয়স্ক মহিলার কথাটা, সেদিন এমনভাবে আমার হাতটা চেপে ধরে বলল, একটা অর্ধ উন্মাদ ভিখারিনী তোমায় কি বললো, তুমি সেই নিয়ে পড়ে থাকবে? আচ্ছা, আমাকে বিশ্বাস করো না তুমি? আমি কি চাইলে তোমাকে অস্বীকার করতে পারতাম না? কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তনু। তাই যেটা বলছি সেটা শোনো। আমাদের 14 পুরুষের রাজবাড়ি, রাজরানী হয়ে থাকবে তুমি। বেশ, যা ভালো বোঝো। এই তো আমার লক্ষ্মী শোনা বউ। তাহলে কাল সকাল সকাল বৌরানী যাবেন শ্বশুর বাড়ি, কেমন? আর বিয়েটা তাহলে? ওই তো পরশু পূর্ণিমা। কি জানো, আমাদের পূর্বপুরুষের রীতি অনুযায়ী এই দিন আমাদের বংশের জন্য বিবাহযোগ অত্যন্ত শুভ। ওই সত্যসেনীর সাথে বিবাহ কোনো নিয়মকানুন মেনেই তো হয়নি সেভাবে, কিন্তু তোমার সাথে সমস্ত নিয়মকানুন মেনেই হবে। বেশ। মৃদু হেসে সম্মতি জানালেও তনু মানে সুতনুকার ভ্রুর মাঝে একটা অস্বস্তি বাঁকা হয়ে একাদশীর চাঁদের মতো রয়ে গেল। রণদীপের সঙ্গে সুতনুকার সম্পর্ক বছর দুয়েকের। সাংসারিক ঝামেলায় অতিষ্ঠ হয়ে রণদীপ পাহাড় থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। সেই সময় সুতনুকা কোনো মতে রণদীপকে বাঁচায়। তারপর থেকেই রণদীপের সমস্যার কথা শুনতে শুনতে আর রণদীপের অন্যান্য সাধারণ গুণাবলী এবং রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যায় তনু। আর সেই প্রেমেরই ফসল তনুর গর্ভে থাকা সন্তান। রণদীপ বিবাহিত, যার তার সাথে নয়, বিখ্যাত হিরে ব্যবসায়ী অরিন্দম সেনের একমাত্র মেয়ে স্রোতস্বিনী সেনের সাথে। প্রেমের বিয়ে বাড়ি থেকে পালিয়ে। পরে অবশ্য সবাই মেনে নিতে বাধ্য হয়, একমাত্র মেয়ে বলে কথা। কিন্তু ক্রমশ স্রোতস্বিনীর ব্যভিচারী জীবন অতিষ্ঠ করে তোলে রণদীপকে। স্বেচ্ছাচারী স্রোতস্বিনীকে কোনোদিনই ডিভোর্সের জন্য রাজি করাতে পারেনি রণদীপ। তাই সেদিন মানে বছর দুয়েক আগে হতাশার চরম সীমায় পৌঁছে রণদীপ আত্মহত্যার পথ বেছে নেয়। তখন সিমলাতে বেড়াতে গিয়েছিল তনু এবং তার বান্ধবীরা। তনুই প্রথম দেখে এবং তারপরে ওদের সাহায্যেই বেঁচে ফেরে রণদীপ। সেই শুরু। আর আজ বিষয়টা এইখানে এসে দাঁড়িয়েছে। অবশেষে রণদীপের কথা অনুযায়ী তনু এবং রণদীপ এসে পৌঁছল রায়চক। প্রধান ফটকের গেটটা দারোয়ান খুলতেই
মনে হলো যেন ফটকটা আর্তনাদ করে উঠল, যেন বহুদিন পর তার জং ধরা শরীরে কেউ অবাঞ্ছিত আঘাত করেছে। রাজবাড়ির অবস্থা দেখে প্রথমে কিছুটা চমকে গেল তনু। জায়গায় জায়গায় ফাটল ধরেছে, সংস্কারের অভাব সর্বত্র স্পষ্ট। রণ, এত পরিচর্যার অভাব কেন? বাড়িতে কতদিন আসো না? আর বলো না, এই পিসি ঠাম্মা আর কত দেখবেন বলো তো? আমাদের তো এখানে আসাই হয় না। এইবার তুমি এসে গেছো, নিজের ঘর সংসার নিজের মতো গুছিয়ে নাও। উত্তর দিকে মুখ করা বাড়িটার সিংহ দরজার পাশ দিয়ে বাগানের সরু রাস্তা ধরে গেলেই পূর্ব দ্বারের মহল। এখানকার অবস্থা অপেক্ষাকৃত ভালো। সেখানেই দরজায় দাঁড়িয়ে আছেন এক প্রৌঢ়া। গায়ের রং এই বয়সেও সোনার আভা ছড়াচ্ছে। একই সাথে ভরি ভরি গহনা বলে দিচ্ছে ইনি সেই পিসি ঠাম্মা। রণর কথা মতো জমিদার বাড়ির শেষ কন্যা সন্তান ইনি। পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই কাঁধ ধরে তুলে দিলেন তিনি। সম্পর্কে পিসি ঠাম্মা হলেও বয়স ওই 70-এর দিকেই। গায়ের জোরও ভালোই রয়েছে বোঝা যায়। থাক বাছা, পোয়াতি মেয়ে মানুষ, এখন এত ঝুঁকতে হবে না। তা শোনো বাছা, সবই আমি জানি, এই নিয়ে এত সংকোচের কিছু হয়নি। আমাদের পূর্বপুরুষরা কি একটা বিয়ে করেছিল নাকি যে ওরা একটা বিয়ে করবে? শোনো বাছা, পোয়াতি যখন হয়েছ তখন বিয়েটা নম নম করে হলেও সেরে ফেলতে হবে। আগামী পূর্ণিমাতেই তোমাদের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। এসো এসো দেখি, এবার আগুন ছুঁয়ে ঘরে পা রাখো। এই বলে প্রদীপ সমেত কাঁসার থালাখানা সামনে রাখলেন তিনি। তনু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে সলজ্জভাবে মুখ নিচু করে রইল। এতক্ষণে সত্যিই তার মনে হচ্ছে যে এবার শ্বশুরবাড়িতে এসেছে। এই রাজবাড়ি প্রৌঢ়ার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব সবটাই আকৃষ্ট করছে তাকে। এত দিনের এত দুশ্চিন্তা এখানে এসে যেন সম্পূর্ণ উধাও হয়ে গেল। রণ তাহলে ভুল কিছু বলেনি। সত্যি এখানে এসেই হয়তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মাথা নিচু করে এইসবই ভাবছিল তনু, আর ধীর পায়ে প্রবেশ করতে যাচ্ছিল বিশাল মহল্লাটার বিরাট কক্ষটায়। ঠিক সেই সময় কোথা থেকে একটা কাক যেন গোত্তা খেয়ে এসে পড়ল দরজার সামনে, আর সাথে সাথে প্রচুর কাকের চিৎকার শুরু হলো আচমবিতেই। হঠাৎ একটা মরা কাক পায়ের সামনে পড়ায় আতঙ্কে চেঁচিয়ে উঠল তনু। একই সাথে খেয়াল করলো রণ আর পিসি ঠাম্মার মুখে মুহূর্তে কালো একটা ছায়া পড়ে গেল। রণর হাত কেঁপে হাত থেকে চাবির কোছাটা পড়ে গেল। তারপরে অবশ্য নিজেকে সামলে নিল সে। বলল, নিশ্চয়ই কারেন্টের তার ছেঁড়া, এখানে তো ইলেকট্রিসিটি আসে কম যায় বেশি। বলেই নিজের রসিকতায় নিজেই হেসে উঠল। কিন্তু পিসি ঠাম্মার মুখের সেই ঔজ্জ্বল্যতা অদ্ভুতভাবে আর ফিরল না। মনের ভেতরের সংকোচটা আবার ফিরে এলো তনুর। বাড়িতে প্রবেশ করতে না করতেই একটা পাখি মরে গেল। বিষয়টা না জানি পিসি ঠাম্মা কিভাবে নেবেন। দেখতে দেখতে পূর্ণিমা চলে এলো। রাজবাড়ির মন্দিরের গর্ভগৃহে দেবীর মূর্তির সামনে কুলপুরোহিত রেখে বিয়ে হয়ে গেল তনু আর রণর। তনুর মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে আজ। নিজের বলতে কোনোদিনই বন্ধু বান্ধব ছাড়া আর কোনো আত্মীয় ছিল না তার। আসলে অনাথ আশ্রমেই বড় হয়েছে সে। মা বাবা কি সেটা সে জানে না। এতদিন পর নিজের বর হয়েছে, শাশুড়ি ঠাম্মা হয়েছে, নিজে সে সন্তান সম্ভবা, আর এই মুহূর্তে শ্বশুরবাড়ির ভিটেতে সে দাঁড়িয়ে নিজের স্ফীত উদরে হাত রেখে পরম মমতায় তার চোখ বুজে আসে। এভাবেই নতুন জীবনের রঙিন স্বপ্ন নিয়ে পাখির পালকের মতো হালকা দিনগুলো এক এক করে কেটে যেতে লাগলো। তবে এই বিরাট রাজবাড়ির সবকটি কক্ষ যখন ঘুরে ফিরে দেখে আসা হয়ে গেল তারপর থেকেই একঘেয়েমি ক্লান্তি গ্রাস করতে লাগলো তনুকে। রণ ফিরে গেছে কলকাতায়। এই অট্টালিকার বিপুল নিস্তব্ধতা ক্রমশ যেন গ্রাস করতে লাগলো তাকে। পিসি ঠাম্মার ব্যবহার মাঝে মাঝে অদ্ভুত লাগে। মহিলা দিনের বেশিরভাগ সময়টাই ঠাকুর ঘরে কাটিয়ে দেন। কথা সারাদিনে তার সাথে 10টাও বোধহয় হয় না। কি জানি রাজপরিবারের অহংকারী রক্ত যার গায়ে আছে, সে কি এই অনাথ মেয়েটিকে সত্যি সত্যি বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে? হঠাৎই সেদিন পিসি ঠাম্মা চওড়া লাল পেড়ে গরদের শাড়ি পরে পুজোর থালা নিয়ে ঘরে ঢুকে পড়লেন। গম্ভীর হয়ে বললেন, তা সকাল থেকে শুধু শুয়ে বসেই থাকা হয়েছে নাকি স্নানটা সেরে নিয়েছো বাছা? হ্যাঁ ঠাম্মা, স্নান সারা হয়ে গেছে। বলুন, কি করতে হবে? আমার জন্য কিছুই করতে হবে না বাপু। যেটা করতে হবে তা তোমার সন্তানের জন্য। শোনো, কাল অমাবস্যা, এই বাড়ির কতকগুলো নিয়ম কানুন আছে। হ্যাঁ,
অমাবস্যাটা এই বাড়ির বউদের জন্য খুব একটা শুভ হয় না। রাজপরিবারের কাহিনীতে অনেক অনেক ইতিহাস লুকিয়ে থাকে। কি ইতিহাস ঠাম্মা? আর শুভ হয় না বলতে কি হয়? হয় না কিছুই, তবে সতর্ক থাকতে হবে, কারণ তুমি পোয়াতি। রাজপরিবারের ইতিহাসে এমন অনেক কিছু থাকে যা এত সহজে চট করে দুদিনে এসে জেনে যাওয়া যায় না। এখন যখন এসেই পড়েছ, ধীরে ধীরে সবই জানতে পারবে। কিন্তু এখন যা বলছি মন দিয়ে শোনো বাছা। প্রতি অমাবস্যায় আমি এই গাঁয়ের বড় কালী মন্দিরে পুজো দিতে যাই। এই পরিবারের মেয়েরা এই কাজ বংশ পরম্পরায় করে আসছে। কাজেই কাল তুমি আমাকে বাড়িতে কোথাও পাবে না। কিন্তু খেয়াল রেখো, যাই ঘটে যাক না কেন, এ বাড়ির এই দালানের চৌহদ্দি তুমি পেরোবে না। সকাল নেই সন্ধে নেই হুটহাট বাগানের দিকে বেরিয়ে যাওয়া কালকের দিনটায় বন্ধ রাখতে হবে তোমায়, এবং প্রতি অমাবস্যায় এই নিয়মই অনুসরণ করে যেতে হবে। কিন্তু কেন ঠাম্মা? আহ, এত কেন জেনে কি হবে তোমার বাপু? গুরুজনদের কথা প্রশ্ন না করে মেনে চলতে হয়, এটুকুও কি শেখায়নি তোমার বাবা মা? ওহো, তুমি তো আবার। মুহূর্তের মধ্যেই তনুর উজ্জ্বল মুখটা কালো হয়ে গেল। হ্যাঁ, সে অনাথ, অনেক কিছুই তাকে তার বাবা মা শেখায়নি। বাবা মা কে তাই তার জানা নেই। বাবা মার শিক্ষাটাই বা পাবে কোথা থেকে? তনুকে মুখ নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে একটু নরম গলায় ঠাম্মা আবার বললেন, শোনো বাছা, পোয়াতি মানুষ বাড়িতে একা থাকবে কি না? হাওয়া বাতাস লেগে যায় এই সময়। এই তাবিজটা তোমার গলায় পরিয়ে দিচ্ছি। শুধু মনে রেখো, কালকে এই দালান বাড়ির বাইরে পা রাখবে না, তাহলেই হবে। আমি অবশ্য বিশুকে বলে রাখবো পাহারায় থাকতে। মনের ভিতরে হাজারো প্রশ্নের ঝড় উঠলেও মাটির দিকে চোখ করে সম্মতিসূচক মাথা নাড়ালো তনু। বিশু পাহারায় থাকবে কথাটা তার যথেষ্ট আত্মসম্মানে আঘাত করেছে। সে কি বন্দী নাকি যে তাকে পাহারা দিয়ে রাখতে হবে? মুখে কিছু না বললেও আপনা থেকেই ভ্রুতে ভাঁজ পড়ল তার। অমাবস্যার দিন দুপুরবেলা ঠাম্মা বেরিয়ে গেলেন, সাথে দুজন পরিচারিকা, মেনকাদি আর কুসুমদি। গোটা বাড়িতে সে এখন একলা থাকবে নাকি? অবশ্য রান্নার লোক ফুলুরি থাকছে, কিন্তু সে তো বেশিরভাগ সময়টায় রান্নাবাটি নিয়েই থাকে। তাকে নিয়ে 3 জন পরিচারিকা, বাইরে 2 জন দারোয়ান, আর বাড়ির মালিক তনু এবং ঠাম্মা। 7 জনের 4 বেলা রান্না। অবশ্য এরা বাড়িতে থাকলেই যে সবসময় তনুর সাথে কথা বলতো এমনটা নয়, তবে বাড়িতে লোকজন থাকলেই কিছু কথাবার্তা তো কানে আসে। কিন্তু এই সম্পূর্ণ অতল নির্জনতা খানিকক্ষণের মধ্যেই রীতিমতো অদ্ভুত অস্বস্তিতে ফেলে দিল তনুকে। ফোনে একটাও টাওয়ার নেই যে রনর সাথে কথা বলে সময়টা কাটিয়ে দেবে। সাথে যে 2টো বই এনেছিল তাও দিন 5 আগেই শেষ হয়ে গিয়েছে পড়া। এত বড় দালান, কোথাও কি একটা ছোটখাটো লাইব্রেরি পর্যন্ত নেই? সাবধানে পা ফেলে বড় রান্নাঘরের দিকে গেল তনু। ফুলুরি, খুব ব্যস্ত নাকি তুমি? আরে বৌদিদি যে, তুমি আবার এই শরীর নিয়ে ব্যস্ত হয়ে আসতে গেলে কেন? আমাকে হাঁক পারলেই তো আমি চলে যেতাম। আমার ঘর থেকে তোমাকে হাঁক পারতে গেলে আমার তো একটা মাইক লাগবে। আমি যতই চেঁচাই না কেন, তোমার মনে হয় আমার ঘর থেকে সেই ডাক তোমার কানে এসে পৌঁছাবে? তাই নিজেই চলে এলাম। আচ্ছা ফুলুরি, বলছি, তোমার দাদা বাবুরা কেউ কখনো এ বাড়িতে অনেক অনেক বই এনে রেখেছে? মানে লাইব্রেরি আছে এখানে? আছে বই কি বৌদিদি, খুব আছে। পূব দিকের বারান্দা ধরে সোজা হেঁটে গেলে যে বড় ঘরটা পাবে, তার ভেতরের দিকে যে চোরা দরজা আছে না, সেখান থেকে ঢুকে গেলে তবে ওই ওই সেইখানটাতে যেতে পারবে। কিন্তু তুমি তো। কি? আমি তো। না মানে, বড় দিদিমণি, মানে তোমার ঠাম শাশুড়ি ছাড়া একা ওদিক পানে। একা কেন? তুমি থাকবে। ওই মাসে একদিন ছাড়া ওদিক পানে যাওয়া বারণ আমাদের বৌদিদি। তাও সাথে বড় দিদিমণি থাকেন। এত বড় তালা ঝুলানো, সাফ সাফাই হয়ে গেলে আবার বড় দিদিমণি তালাখান ঝুলাই দেন। ও, তাহলে আর কি, এই যক্ষপুরি ঘুরে ফিরে দেখি, আর তো কিছু করার নেই। ও আবার কেমন কথা? তোমার শ্বশুর ভিটে বলে কথা। কি করব বলো, একা একা এই বাড়িতে থাকলে এমনটাই তো মনে হবে। একটা বউকে দেখলাম বাগানে ফুল তুলছে, ভাবলাম একটু আলাপ করি, গল্প করি। তা মনে পড়লো ঠাম্মা বারণ করেছেন দালানের বাইরে পা না রাখতে।
তো জানলা থেকে কত ডাকলাম, সে যেন শুনতেও পেল না। বউ বউ মানুষ এখানে কোথা থেকে আসবে? গ্রামের কোনো বউ হবে। আজকে তো পুজো, পুজোর ফুল নিতে এসেছে হয়তো। সে বউ মানুষ এখন কোথায় আছে? এখন কোথায় আছে কি করে বলবো? ওপাশের দিঘির পাশে যে জবা গাছগুলো আছে সেখান থেকেই ফুল পাড়ছিল। আমি পশ্চিমের জানলা দিয়ে দেখলাম নিচে নামবার সময়। দিঘির ধারে দেখেছো তারে? হ্যাঁ, তাই তো দেখলাম। কি বলছো বউ? কিন্তু এত তাড়াতাড়ি তো? এত তাড়াতাড়ি কি? না না না, ও কিছু না। শোনো, এ বাড়ির বউরা যার তার সাথে কথা বলে না, বারণ আছে। তুমি আগে যাই থাকো না কেন, এখন তুমি এ বাড়ির বউ। অপমানের শরীরটা রিরি করে উঠল তনুর। বাড়ির পরিচারিকা পর্যন্ত তাকে মনে করিয়ে দিল যে আগে তার কোনো বংশ পরিচয় ইত্যাদি ছিল না, আর এখন সে একটা বড় বংশের বউ। মুখ চোখ লাল হয়ে উঠল তনুর। আগে আমি একটা বড় অফিসের কর্মকর্তা, স্বাবলম্বী আর স্বাধীন মানুষ ছিলাম। এখানে এসে অবধি আমি বন্দিনী হয়ে পড়ে রয়েছি এই প্রাচীন অট্টালিকায়। কথাগুলো বলে দ্রুত গতিতে নিজের ঘরের দিকে ফিরতে লাগলো তনু। আর ঠিক তখনই কানে ভেসে এলো একটা বাচ্চার চাপা হাসির শব্দ। বাইরের দিক থেকে আসছে। টানা বারান্দা দিয়ে ঝুঁকে পড়ে আলো অন্ধকারের মধ্যে দেখার চেষ্টা করলো তনু। মনে হলো তাকে দেখে যেন কয়েকটা ছোট ছোট অবয়ব কলাবাগানের ভিতরটায় চলে গেল। অবয়বগুলো এতটাই ছোট যে সেগুলো মানুষের বাচ্চা নাকি পরিণত বয়স্ক কুকুর সেটাই অন্ধকারের মধ্যে পরিষ্কার বুঝতে পারা গেল না। কেবলই ফিসফিসে আওয়াজ আর খিলখিলে হাসি বুঝিয়ে দিল সেগুলো মানুষেরই বাচ্চা। তার মানে গ্রামের বাচ্চারা এখানে ফল পাকুড় পাড়তে আসে। তনুকে দেখে ধরা পড়ার ভয়ে লুকিয়ে পড়েছে। নিজের মনে একটু হাসলো তনু। কিছুক্ষণ আগের রাগটা ভুলে মনটা একটু খুশি খুশি হয়ে উঠল তার। কটা দিন পর তার সন্তানও পৃথিবীর বুকে আসবে। সেও এরকম কত দুষ্টুমি না জানি করবে। মনটা একটু শান্ত হবার পর সে স্থির করল এটা তার শ্বশুর বাড়ি। লাইব্রেরিতে যাওয়া বাকি সবার জন্য বারণ হতে পারে, কিন্তু তনুর যেখানে ইচ্ছা তখন সে নিশ্চয়ই যাবে। হতে পারে তালা দেওয়া রয়েছে, কিন্তু ঘরের মধ্যে এইরকম একটা চোরা দরজা রয়েছে। ব্যাপারটা যথেষ্ট ইন্টারেস্টিং লাগলো তনুর। লাইব্রেরি দেখার খেয়াল তখন তনুর মনের মধ্যে একরকম জেদের মতো চেপে বসল। একটার পর একটা ঘর টপকে যেতে যেতেই হঠাৎ তনুর মনে হলো বাচ্চাগুলো এখনো বাড়ি থেকে বেরিয়ে যায়নি, বরং কিছুটা লম্বাটে অবয়ব বাগানের ভেতর থেকে যেন এই দিকেই মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আরো কয়েকটা ঘরের দরজা পার হওয়ার পর নিজের কৌতূহল আর চেপে রাখতে পারল না সে। বারান্দা থেকে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করল, কে কে ওখানে? আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। আর সাথে সাথেই দপ করে উঠে বৈদ্যুতিক আলোটা নিভে গেল। সেই চন্দ্রহীন রাতের আকাশে মিটমিটে চলতে থাকা তারাগুলো এক অতিলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। অন্ধকার টানা বারান্দায় শব্দ করে ডেকে উঠল একটা তক্ষক। তনুর সারা শরীর অজানা আতঙ্কে ছমছম করে উঠল। ঘটনার আকস্মিকতায় চমকে উঠে আগু পিছু না ভেবেই দ্রুত পাশের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল সে। দরজাটা হাতড়ে হাতড়ে বন্ধ করে দিয়ে মেঝেতে বসে পড়ল তনু। লম্বা লম্বা শ্বাস নিতে নিতে তার মনে হলো শহর থেকে, বন্ধু বান্ধব থেকে শত কিলোমিটার দূরে এই অন্ধকার গ্রামের বিরাট রাজমহলের মধ্যে সে কি করছে, আর ওইভাবে পালিয়ে যাওয়ার জন্য কি বা বলছে তাকে। এ কেমন রসিকতা! বৌদিদি, কোথায় তুমি? সারা দাও। দূর থেকে ফুলুরির গলার আওয়াজ ভেসে আসতেই সম্বিত ফিরে পেল তনু। তাড়াতাড়ি উঠে হাতড়ে দরজার কড়াটা ধরে টান মেরে দরজাটা খুলতেই স্পষ্ট দেখতে পেল টানা বারান্দার ওপারে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। তার ঘোমটার মধ্য দিয়ে জল জল করছে দুটো সবুজ রঙের চোখ। নাকের নিচে মুখের জায়গাটা একটা বিরাট অন্ধকার গহ্বর। সবচেয়ে বড় কথা, মহিলাটা আসলে দাঁড়িয়ে নেই, মহিলাটা হাওয়ায় ভেসে রয়েছে। তীব্র আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল তনু। প্রায় ৩-৪ ঘন্টা পর জ্ঞান ফিরতেই কারোর ফিসফিস কথা কানে এলো। খুব
নিচু স্বরে দুজন কথা বলছে। একটা তো ফুলুরির, আর একটা পুরুষ কণ্ঠ। দারোয়ান পল্লব কাকার মতো লাগছে। সত্যি বলছি, আমি চোখে চোখেই রেখেছিলুম। ওই রাতের খাবারটা নামাতে গিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলুম, তার মধ্যেই তাদের কোনো বাড়ি 5 মাসের মধ্যে তো উৎপাত শুরু হয়নি, যা হয়েছে সব সাবের পর। আরে এ মেয়ে মানুষ তো অনাথ, গোত্র পুষ্টি বিচার না করে বিয়ে হয়েছে। দেখো কোনো লক্ষণযুক্ত কিনা। আর 4টে মাস খুব সাঁতারে পেটে ছাতার জন্মদিনের আগে আর কিছু না হয়। সে আর জানি নে কি পাপ যে করছি। তা পাপ পুণ্যের হিসেব ছিল না হাত থেকে ঠোক ঠোক টাকা দেবার বেলায়? এখন নাটক করছিস যে ওটা জান যদি বাঁচাতে চাস তবে কাজ ঠিক করে কর। হ্যাঁ কাকা, ও নিয়ে তুমি ভেবো নি। চলো এখন রাতে খাবার খাবে, চলো। ওদের পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই আতঙ্কে আড়ষ্ট হয়ে শরীরটাকে নিয়ে কোনো মতে বিছানায় উঠে বসল তনু। এসব কি শুনল সে? তাকে নিয়ে এত বড় ষড়যন্ত্র রচিত হচ্ছে। রণ কি জানে এসব? তাই কি সে তাকে ফেলে চলে গেল? আর আর কি বলে গেল ওরা? 5 মাস যেতে না যেতেই এইরকম উৎপাত আগে ঘটেনি। যত উৎপাত সব সাধের পরে ঘটেছে। এসব কথার মানে কি? আর অন্ধকার সেই বিভৎস মূর্তি, ওটাই বা কি ছিল? তনুর মাথার ভেতর থেকে কে যেন বলে উঠল, পালা তনু পালা। সাথে সাথে মনে পড়ে গেল বাগান থেকে ভেসে আসা সেই ক্ষণক্ষণে গলাটা। প্রথমে মনে হলো এখনই পালিয়ে যায়, যেদিকে দু চোখ যায়, কিন্তু তারপরে মনে হলো এই রাত্রিবেলায় ঘন অন্ধকারে এই অজানা অচেনা রাস্তায় দৌড়ানোর থেকে ধীরে সুস্থে উপযুক্ত সময়ে আটঘাট বেঁধেই সে পালাবে। পেটের সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় সেরকম কথাই তো বলছিল ওরা। তার মানে তনুর কোনো প্রাণের সংশয় নেই আপাতত। অতএব ধীরে সুস্থে সময় সুযোগ বুঝেই এই ভয়ঙ্কর রাজবাড়ির কুটিল ষড়যন্ত্রের হাত থেকে পালাতে হবে তাকে। তবে তার আগে তনু জেনে নিতে চায় যে এই পুরো চক্রান্তটা আসলে কি রণর? ও কি তবে গোপনে এই সন্তানের দায়িত্ব থেকে মুক্ত হতে চাইছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প? পরদিন ভোরবেলা অবশ্য পিসি ঠাম্মা ফিরে এলেন। তিনি ফিরে আসতে অত বড় বাড়ির যেন ঘুম ভাঙল। প্রথমেই ফুলুরি আর দারোয়ানকে ভীষণভাবে ঝাড়লেন, ঠিকঠাকভাবে নিজেদের কাজ পালন না করার জন্য। আর তারপর তনুর কাছে এসে বললেন, ও বউ, এখন শরীর কেমন বুঝছো গো? আমি ঠিক আছি ঠাম্মা। বেশ বেশ। তা কাল আমার চিৎকার করে ভিড় বিখেরে কেন বাবু? কিছু দেখেছ নাকি? আসলে মানে অন্ধকারে গায়ে টিকটিকি পড়েছিল, তাই চমকে উঠে। ও, আর কিছু দেখো টেখো নেই? না তো, কি দেখবো আবার? না না, এমনি বলছিলুম। ঠিক আছে, তুমি জিরোক্ষণ, আমি পরে আসবো। আচ্ছা ঠাম্মা। পিসি ঠাম্মাকে ইচ্ছা করে সত্যি কথাটা গোপন করে গেল তনু। এরা সবাই একটা কোনো অজানা ষড়যন্ত্র করতে চলেছে তার বিরুদ্ধে। কোনো কিছুই এদের সাথে পরিষ্কারভাবে আলোচনা করবে না সে। তবে ঠাম্মার কুঞ্চিত ভ্রুযুগল দেখে মনে হলো না যে তিনি সংশয়মুক্ত হয়েছেন। বিকেল হতে না হতেই বোঝা গেল তনুর আশঙ্কায় সত্যি। লাল বস্ত্র পরিহিত এক ব্যক্তিকে দালান পেরিয়ে প্রবেশ করতে দেখল তনু। তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। জানতে হবে কে এই ব্যক্তি। অবশ্য অনুসন্ধানের প্রয়োজন হলো না। খানিক্ষণের মধ্যেই ডাক পড়ল তনুর ঠাকুর ঘরে। এই যে, এই আমার নাত বউ বাবা, এর কথাই বলছিলাম আপনাকে। এসো তো মা, বসো, দেখি কপালটা। প্রণাম করে বসতেই প্রথমে তনুর কপালে তর্জনী ঠেকিয়ে চোখ বুঝলেন সেই লাল বস্ত্র পরিহিত ব্যক্তি। অস্ফুটে কিছু মন্ত্র বিড়বিড় করে উচ্চারণ করলেন। তারপর বাম হাতের কনিষ্ঠা স্থাপন করলেন তনুর নাভির ওপর। কয়েক মুহূর্ত পরেই তিনি চোখ খুললেন। চোখগুলো কেমন যেন আরক্ত হয়ে উঠেছে। কপালে ভাঁজ পড়েছে তার। মুখে কিছু না বলে তনুর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন তিনি। তারপর বললেন, যাও মা, তোমার কাজ সমাপ্ত হয়েছে। যাবার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যেও। ঠিক আছে। দরজা ভেজিয়ে তনু নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল। তারপর কি মনে হতে খুব ধীর পায়ে ফিরে এলো বন্ধ দরজার পাশে।
তারপর আস্তে করে ফোনের রেকর্ডারটা অন করে ভেজানো জানালার পাল্লার ফাঁক দিয়ে রেখে দিল সেখানে। তারপর চুপিসারে নিজের ঘরের দিকে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কিন্তু ঘরে যে তনুর জন্য অন্য কেউ বা কিছু অপেক্ষা করে রয়েছে সে কথা তো তনু জানত না। ঘরে ঢুকতেই শরীরটা কেমন ভারী ভারী ঠেকতে লাগলো তনুর। জানালার পাল্লাগুলো খোলা থাকলেও কেমন যেন অস্বস্তিকর একটা স্যাঁতস্যাঁতে ভাব ঘরটায়। খানিকক্ষণ আগেও কিন্তু এটা ছিল না। বড় আয়নাটার দিকে তাকিয়ে নিজের স্ফীত উদরে হাত বুলাতে বুলাতে অজানা আশঙ্কার থেকে পালানোর উপায় ভাবছে, এমন সময় ওর পরিষ্কার মনে হলো আয়নায় কিছু একটা প্রতিচ্ছবি মুহূর্তের জন্য ফুটে উঠেই মিলিয়ে গেল। চমকে উঠে পিছনে ফিরতেই আরো একটা ভয়ঙ্কর জিনিস খেয়াল করলো তনু। তনুর প্রতিচ্ছবিটা তনুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। মাথা ঘুরলেও সে প্রতিচ্ছবি স্থির দৃষ্টিতে অপলকভাবে তার দিকেই তাকিয়ে রয়েছে। মুহূর্তের ভগ্নাংশের জন্য আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে গেল তার। শক্তিহীন হয়ে সেখানে দাঁড়িয়ে রইল তনু। কোনো একটা ঘোরের মধ্যে যেন আয়না তাকে বেঁধে ফেলেছে। কিছুতে সে নড়তে পারছে না। কিন্তু এ কি দেখছে সে? আয়নার প্রতিচ্ছবির উদর তো এত স্ফীত নয়। ধীরে ধীরে সেই প্রতিচ্ছবির মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল। ক্রমশ তার সেই হাসি আস্তে আস্তে কান ছুঁয়ে ফেলল। তার চোখের জায়গায় ক্রমশ অন্ধকার ঘনীভূত হয়ে এলো, আর তার মধ্য থেকে ফুটে এলো দুটো সবুজ বিন্দু। আতঙ্কের আরো কিছু বাকি ছিল। ক্রমশ আয়নার মধ্য থেকে সেই প্রতিচ্ছবি বলে উঠল, একটা লকলকে বেগুনি জীব আয়না ফুঁড়ে বেরিয়ে এলো। হাত দুখানা, না না হাত নয়, হাতের হাড় দুখানা আয়না থেকে বেরিয়ে এসে চেপে ধরলো তনুর হাত দুটো। তীব্র আতঙ্কে চিৎকার করে নিজেকে ছাড়িয়ে মেঝেতে লুটিয়ে পড়ল সেই সংজ্ঞাহীন দেহ। তনুর চিৎকার শুনে পিসি ঠাম্মা চাকর বাকর সহ সেই তান্ত্রিক দৌড়ে এলেন। আর কেউ ঘরে ঢুকে কিছু দেখতে না পেলেও তান্ত্রিক যেন বিদ্যুতের ঝটকা খেয়ে গেলেন ঘরে প্রবেশ করতে না করতেই। তার কপালের ভাঁজ আরো গম্ভীর হলো। পিসি ঠাম্মা চিন্তিতভাবে ডাক্তারকে খবর দিতে গেলে তান্ত্রিক বাধা দিলেন। এ ডাক্তারের কাজ না, দাঁড়ান আপনি। প্রথমে ঘরটাকে ফাঁকা করুন। আপনি, আমি আর বৌমা ছাড়া আর কেউ যেন এই ঘরে না থাকে। আচ্ছা বাবা। এই ফুলুরি, সবাইকে নিয়ে বাইরে যা দেখি। এখানে তামাশা চলছে নাকি? সকলে এসো ঠেলে দেখতে। যাও যাও, যে যার কাজে যাও। ঘর ফাঁকা হতেই তান্ত্রিক কমণ্ডল থেকে জল নিয়ে তনুর সংজ্ঞাহীন শরীরের উপর মন্ত্র করে ছিটিয়ে দিলেন আর বললেন, জ্ঞান দ্রুত চলে আসবে। জ্ঞান ফেরার পর এই তিল তিসি জলে ভিজিয়ে খাইয়ে দেবে। তাতে হাওয়া বাতাস কম লাগবে। তবে এইবার আমি আরো নিশ্চিত, প্রতিবারের মতো এবারের ঘটনা নয়। ওই আগের বারের বউটির ঘটনা ভুলো না। আমার অনুমান যদি ভুল না হয়, সে আর এবারই চলে আসা নিয়ম পালন করতে দেবে না। শুনুন, এবার স্বাদের অনুষ্ঠান আর দেরি করবেন না। যেমনটা বলেছিলাম, এই মাসের মধ্যেই কাজ সেরে ফেলুন। যার যা প্রাপ্য তাকে তার নামে তা সমর্পণ করে দিন। কিন্তু বাবা, সবে 5 মাস, এতে কি তিনি তুষ্ট হবেন? নিবেদন হবে 7ম মাসে, কিন্তু সাধের নিয়মাবলী করে তাকে শান্ত রাখতে হবে আপাতত। না হলে তার ভীষণ খিদে কি করতে পারে আপনারা তো সব জানেনই। আতঙ্কে পিসি ঠাম্মার মুখটা পাংশু হয়ে গেল। ভয় পাবেন না, আপনাদের গাত্রবন্ধন তো আমি করেই রেখেছি। আর আমার শিষ্যদের যাদের পাহারাদার দিয়ে রেখেছেন, তাদেরকেও যা যা করণীয় সব নির্দেশ আমি দিয়ে দেব। কেবল সমস্যা হচ্ছে তার নিবেদনের সামগ্রীর গাত্রবন্ধন করা আমার কম্য নয়। তাই বৌমাকে চোখে চোখে রাখা ছাড়া আর এই ঘরটাকে মন্ত্র দিয়ে শুদ্ধ করা ছাড়া অন্য কোনো উপায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ঠিক আছে বাবা, আপনি যা ভালো বোঝেন। জ্ঞান ফেরার সাথে সাথেই তনুর কানে মন্ত্র উচ্চারণের শব্দ এলো। চোখ মেলতে দেখল সেই তান্ত্রিক কিছু সাদা গুঁড়ো মতো পদার্থ তার ঘরের চারিদিকে ছড়িয়ে মুখের সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করছে। মাথাটা ধরে আছে তনুর। উঠে বসতে যেতেই পিসি ঠাম্মা বললেন, আহা হা হা, শুয়ে থাকো বাছা, শুয়ে থাকো। তোমার শরীর ভালো না। ডাক্তারবাবু এসে দেখে গেছেন আর বলেছেন তোমাকে বেশি হাঁটাহাঁটি না করতে।
কাজেই আজ থেকে চুক্তি করে ঘরের মধ্যেই চলাফেরা যা করার করবে, বেশি এদিক ওদিক যাওয়ার কোনো দরকার নেই, কেমন? যখন যা লাগবে বলবে, ফুলুরি তোমাকে দিয়ে যাবে। ডাক্তার এসেছিলেন? ডাক্তারের সাথে আমি নিজে একটু কথা বলতে চাইছিলাম। আমার কয়েকটা কথা তার সাথে একটু আলোচনা করার আছে। তুমি কথা বলবে মানে কি? তুমি এখন আমার দায়িত্বে আছো, যা কথা বলার সব আমি বলবো, আর বলেওছি। শোনো বাছা, যা যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে, তাতে ভালো থাকবে। ওদিকে বাবার কাজ হয়ে গেছে বোধহয়। আমি বাবাকে এগিয়ে দিয়ে এসে তোমার সাথে দুটো কথা বলবো। ততক্ষণ চুপ করে শুয়ে থাকো, আমি আসছি। ওই বাবাজিকে নিয়ে পিসি ঠাম্মা চলে যেতেই তাড়াতাড়ি করে উঠে বসল তনু। ভয়ে ভয়ে আয়নার দিকে তাকিয়ে দেখল সবই স্বাভাবিক। তবে কি একলা বাড়িতে থাকতে থাকতে হ্যালুসিনেট করছে তনু? মনে পড়ল ঠাকুর ঘরের জানালায় রাখা রয়েছে তার মোবাইলটা। রেকর্ডারটা অন ছিল তো। কথাবার্তাগুলো শোনা গেলেই অনেক কিছু স্পষ্ট হয়ে উঠবে। যা ভাবা তাই কাজ। দ্রুত চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে তনু সোজা ঠাকুর ঘরে রওনা দিল। মোবাইলটা জায়গা মতোই ছিল। তাড়াতাড়ি করে সেটা নিয়ে শাড়ির মধ্যে লুকিয়ে ফেলল সে। পিসি ঠাম্মা ওর সাথে কথা বলে যাবে যখন, তারপরেই শুনতে হবে কি কি কথা রেকর্ড হয়েছে। দ্রুত পায়ে নিজের ঘরে ফিরে আসার মধ্যেই ঘরে পিসি ঠাম্মা ঢুকলেন। শোনো বাছা, তোমায় বলেছিলাম না এ বাড়ির অনেক রহস্য আছে। এক দুষ্টু আত্মার চোখ আছে এ বাড়িতে বহু প্রজন্ম ধরে। যখনই বংশের বাতি দেওয়ার কোনো সন্তানের আগমন ঘটে, তখনই সেই আত্মা জেগে ওঠে আর অনিষ্ট করার চেষ্টা করে। তাই গর্ভাবস্থায় একটু নিয়ম কানুন মেনে চলতে হয় এই বাড়ির বউদের। প্রেতাত্মা? কিন্তু কেন? আহ, বদ আত্মার আবার কারণ লাগে নাকি? নজর আছে নজর। কিন্তু তুমি বাছা ভয় করো না। যে বাবাকে দেখলে উনি ওনার গুরু, তার গুরু, সকলে বহু বছর ধরে এ বাড়ির এই সমস্যা সামলে এসেছেন। এবারেও তার অন্যথা হবে না। কিন্তু ঠাম্মা, আমি যে তাকে ওই আয়নায়... সেটাই তো বুঝতে পারছি না, কখনো এত আগে থেকে সমস্যা শুরু হয় না। যাই হোক, তোমার স্বাদটা তাড়াতাড়ি দিলে সমস্যা কমবে। আর হ্যাঁ, ঘরের বাইরে যাওয়া চলবে না আপাতত। ঘর বন্ধন হয়েছে, সে দুষ্টাত্মা আর ঢুকতে পারবে না। ঠাম্মা, রনু কবে আসবে? কেন বাছা? রনু সবকিছু জেনে এই পরিস্থিতিতে আমাকে একা ফেলে কেন চলে গেল? আমি আমি জানতে চাই। একা একা কোথায় ফেলে রাখলো তোমায়? আমি তো আছি, এতগুলো দাসী আছে। কিছু মনে করবেন না ঠাম্মা, কিন্তু আপনার থাকা আর আমার স্বামীর থাকার মধ্যে পার্থক্য রয়েছে। ওর উচিত ছিল আমার পাশে সব সময় থাকা। তার তো অন্য আর একটা সংসার রয়েছে। তুমি তো সব জেনে শুনেই এরকম একটা সম্পর্কের দিকে এগিয়েছো বাছা। এখন প্রতি পদে পদে যদি তাকে পাশে চাও, সেটা তো সম্ভব নয়। আপনি রনকে খবর পাঠান ঠাম্মা, যে করে হোক। বুঝলাম, ঠিক আছে, দেখছি আমি। পিসি ঠাম্মা উঠে চলে যেতেই ঘরের দরজা শক্ত করে আটকে দিল তনু। তারপর হেডফোনটা কানে দিয়ে রেকর্ডের ভয়েসটা শুনতে বসল সে। খুব আবছা কথাগুলো আসলেও মোটামুটি বুঝে নিতে অসুবিধা হচ্ছিল না। গম্ভীর গলায় ওই তান্ত্রিকের কথা শোনা যাচ্ছে। আমার মনে হচ্ছে এখন এটা আর সেই প্রাচীন পিশাচের একার কাজ নয়। এর আগের বার যে বউটি এর শিশু সন্তান সহ আত্মহত্যা করেছে, তার অতৃপ্ত আত্মা এবারই নিয়ম রক্ষায় বাধা দান করছে বলেই আমার বিশ্বাস। বাড়িতে প্রবেশ করতে না করতেই আমি সেই নতুন শক্তির আভাস পেয়েছি। কিন্তু এতগুলো দিন বা এর আগেও তো আমি এসেছিলাম, আমার সাথে তো কখনো সেরকম কিছু ঘটেনি বাবা। মা বগলামুখী আপনাকে বাঁচিয়েছেন। তাছাড়া আপনার ক্ষতি করে এই পিশাচের কোনো লাভ নেই, বরং আপনি তার ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করেছেন এর আগে 2 বার। আর আমার ধারণা এই নতুন অপশক্তি কোনো একটা কারণে সদ্য জাগ্রত হয়েছে। আমি ধ্যানে বসে সব জেনে নেব, আপনি ভাববেন না। আচ্ছা বাবা, আপনার আপনার যা আদেশ। সাতটা দ্রুত। তান্ত্রিকের কথা শেষ হওয়ার আগেই তীব্র চিৎকার ভেসে আসে কোথা থেকে। তনু বুঝতে পারে যে সেই চিৎকার তারই। সম্ভবত তনুর চিৎকার শুনে ওরা দুজন ছুটে এসেছিল, তাই এরপরে আর কোনো কথাবার্তাই রেকর্ড হয়নি। তনু বারবার করে ভয়েসটা শুনতে লাগলো আর বোঝার চেষ্টা করতে লাগলো ঠিক কি হচ্ছে তার সাথে।
রাতে খাবার পরে বিছানায় শুয়ে নানান চিন্তায় ছটফট করতে লাগলো তনু। কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার। কোন পিশাচের খিদের কথা বলা হচ্ছে এখানে, আর কি দিয়ে তার খিদে মেটে? আর এই নতুন অপশক্তিটাই বা কে? বাড়ির বউ শিশু সন্তান নিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু কেন? ঠিক এই সময় দরজায় মৃদু দুটো টোকা পড়ল। কে? কোনো উত্তর এলো না, বদলে আবারও দরজায় মৃদু আওয়াজ ভেসে এলো। তনু উঠে আস্তে আস্তে দরজাটা খুলল, কিন্তু কই, কোথাও তো কেউ নেই। তবে কি ভুল শুনল সে? খানিকক্ষণ ইতস্তত করে দরজাটা বন্ধ করে দিতে যাবে, এমন সময় একটা শিশুর খিলখিলে হাসির শব্দ ভেসে এলো সেই টানা বারান্দার দিক থেকে। এই ঘন রাত্রির অন্ধকারে কোনো শিশুর খিলখিলে আওয়াজ যে এতটা ভয় ধরিয়ে দিতে পারে তা আগে কখনো জানতো না তনু। মুহূর্তে তার মুখটা ফ্যাকাশে হয়ে এলো। তাড়াতাড়ি দরজা বন্ধ করে সে বিছানায় ফিরে এলো। আতঙ্কে কাঠ হয়ে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো তনু। এ কি পরিবেশে এসে পড়েছে সে! সারা রাতে বারবার দরজায় মৃত টোকা আর শিশুর হাসির শব্দ। একটা সময় ভোর রাতের দিকে সমস্ত উৎপাত বন্ধ হলো। তনু সিদ্ধান্ত নিল যে করেই হোক সকাল হলেই এ বাড়ি ছেড়ে চলে যাবে সে। আগামীকাল মহালয়া, শুভ দিনেই বাড়ি ছাড়বে সে। কিন্তু মানুষ যা ভাবে তা তো আর সবসময় হয় না। উৎপাত বন্ধ হওয়ার পর সারা রাতের ক্লান্তিতে একটু চোখটা বুজে এসেছিল তনুর। খানিকক্ষণ পরেই নিচ থেকে ভেসে আসা কণ্ঠের তীব্র চিৎকারে ঘুমের চটকা ভেঙে যায় তার। তাড়াতাড়ি বারান্দায় এসে ঝুঁকে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। সারা দালানময় ছোট ছোট হাত পায়ের রক্ত ভেজা ছাপ, আর তারই মাঝখানে চিৎপাত হয়ে পড়ে রয়েছে ফুলুরি। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, জিভটা উপড়ে পাশে পড়ে রয়েছে। গলা থেকে পেট পর্যন্ত গভীর ক্ষত, আর সেখান থেকে খাবলা খাবলা মাংস উঠে এসেছে। যেন কোনো সাপদ তার হিংস্র নখরে টেনে টেনে বের করতে চেয়েছে ফুলুরের শরীরের ভিতরের অংশ। মুহূর্তের মধ্যে চাকর বাকর পিসি ঠাম্মা সহ প্রত্যেকের তীব্র চিৎকারে সেই প্রাচীন রাজবাড়ির প্রত্যেকটা দেওয়ালে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ চলে এলো। এরকম ভয়ানক ঘটনা কেউ কখনো আগে দেখেনি এই গ্রামে। আশ্চর্যের এই যে সমস্ত দালান জুড়ে একটা শিশুর হাত এবং পায়ের রক্তমাখা ছাপ পাওয়া যাচ্ছে, যেন সে রক্তের মধ্য দিয়ে হাত পা ভিজিয়ে তারপর সারা দালানে হামাগুড়ি দিয়ে বেরিয়েছে। কিন্তু এত ছোট বাচ্চা এই ভয়ঙ্কর কাজ তো কখনোই করতে পারে না। বিশেষ করে গলা থেকে পেট পর্যন্ত যেভাবে চিরে দুভাগ করে দেওয়া হয়েছে তা করা রীতিমতো কোনো শক্তিশালী পুরুষের পক্ষে বা কোনো জন্তুর পক্ষেই সম্ভব। তবুও কিছু রুটিন মাফিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ মৃতদেহটাকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। আর বাড়িতে সেই মুহূর্তে উপস্থিত প্রত্যেকের ওপর গ্রাম ছেড়ে কোথাও যাওয়ার বিশেষ নিষেধাজ্ঞা জারি হলো। তনুর হলো উভয় সংকট। যাওয়া সে ভেবেছিল এই বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে সে পালিয়ে যাবে, কিন্তু এখন খোদ পুলিশেরই নিষেধাজ্ঞা রয়েছে সেই কাজের উপর। তনু সব থেকে অবাক হলো যখন দেখলো এই ভয়ঙ্কর পরিবেশে আতঙ্কের বাতাবরণেও কোথা থেকে একদল বউ ডেকে এনে পিসি ঠাম্মা কিছু অনুষ্ঠানের আয়োজন করছে। খানিকক্ষণের মধ্যেই একজন মহিলা উপরতলায় উঠে এলো তনুর ঘরে। বৌরানী গো, চলো এবার একটু সেজে নিতে হবে তো। হঠাৎ সাজবো কেন? মহালয়ার জন্য কি? আর কে তুমি? আমি এই গায়ের মানুষ গো। না গো না, মহালয়ার জন্য না, আজ তো তোমার স্বাদ। নাও নাও দেখি, ভারী মিষ্টি মুখখানা আমাদের বৌরানীর। তনু অবাক হলো। কেউ একবার তাকে অনুমতি তো দূর, জানাবার দরকার পর্যন্ত মনে করলো না। সে কি খেলার পুতুল নাকি? অদ্ভুত মানসিকতা এদের। আমি সাজবো না, আজ আমার স্বাদ হবে এটা আমি জানি না, কেউ তো বলেনি। আমি তাহলে কি করব? নিচে গিয়ে পিসি ঠাম্মাকে জানান। আচ্ছা বৌরানী। খানিকক্ষণের মধ্যেই গজগজ করে পিসি ঠাম্মা উঠে এলেন ওপরে। কি গো বাছা, এসব কি শুনছি? আমি নিচে তোড়জোড় করছি আর তুমি বলছো তুমি স্বাদের জন্য তৈরি হবে না। পিসি ঠাম্মা, আমি তো বুঝতে পারছি না যে আমাকে না জানিয়ে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত আপনি নিলেন। কি এত বড় কথা? তুমি বাড়ির বউ মানুষ, যখন যা বাড়ির নিয়ম পালন করার আমি করব। তোমার দায়িত্ব তুমি পালন করবে।
আর আমার কথা শুনে চলাই হলো তোমার দায়িত্ব। আমি এইভাবে আর এখানে থাকতে পারছি না। আমি রনর কাছে যাব এখনই। শোনো বউ, বল্লভ কাল স্টেশনের দিকে গিয়ে ফোন করে এসেছে রণ ঠিক সময়ে আজ এখানে চলে আসবে। তোমার সাথের অনুষ্ঠানটা ভালোই ভালোই হয়ে যাক বাবা, তারপর তুমি আর তোমার বর মিলে যা ভালো বোঝো করবে। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। নাও এবার নিজে তৈরি হয়ে নাও দেখি। চারদিকে যা অমঙ্গল চলছে, সাতটা হলে এই অমঙ্গল থেকে হয়তো কিছুটা নিষ্কৃতি পাবো আমরা। রণ আসছে শুনে কিছুটা হালকা লাগলো তনুর। ওর মনে ওঠা প্রশ্নের ঝড়ের কিছু উত্তর নিশ্চয়ই রণ দেবে, তাই শেষ পর্যন্ত সাজগোজ করে প্রস্তুত হয়ে গেল সে। কিন্তু তনু ঘরের বাইরে পা রাখার সাথে সাথে কে যেন তনুর চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে তাকে নিয়ে চলল টানা বারান্দা ধরে। সমস্ত বউয়েরা চিৎকার করে উঠল, সারা রাজবাড়ি কেঁপে উঠল কার যেন ভয়ঙ্কর হাসিতে। সকলের চোখের সামনে থেকে হির হির করে কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যেতে লাগলো তনুকে। আতঙ্কে ঘটনার আকস্মিকতায় ভয়ে তনু ঘুমাতে লাগলো। আপ্রাণ চেষ্টা করেও পারছে না সেই অদৃশ্য শক্তির হাত থেকে নিজেকে মুক্ত করতে। আকাশ বাতাস কাঁপিয়ে বাজ পড়ল এবার। মুহূর্তে কালো মেঘে ঢেকে গেল রাজবাড়ির আকাশ। ঝড় উঠল, যেন কোনো অশুভ শক্তি প্রবল আক্রোশে ফেটে পড়ছে। সব মিলিয়ে মহা আতঙ্কে গ্রামের বউরা দৌড়াতে লাগলো রাজবাড়ি ছেড়ে। তারই মধ্যে বল্লভ কাকা এক মুঠো বালি নিয়ে কি বিড়বিড় করে ছড়াতে যেতেই মুহূর্তের মধ্যেই তার শরীরটা মাটি থেকে 10-12 ফুট উপরে শূন্যে উঠে ঝুলতে দেখা গেল। সেই অদৃশ্য শক্তি শূন্যে ঝুলন্ত অবস্থায় বল্লভের মাথাটা ধর থেকে প্রবল আক্রোশে ছিঁড়ে নিল। বল্লভের শরীরটাকে কয়েক পা ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল তীব্র আক্রোশে। মাথাটা এসে পড়ল পিসি ঠাম্মার পায়ের সামনে। ওরে তোরা কে কোথায় আছিস? আয়! সেই কাটা মুন্ডুর চোখ তখনও আতঙ্কে বিস্ফারিত। তখনই রাজবাড়িতে 5 জন শিষ্য নিয়ে তান্ত্রিক সুধাকর প্রবেশ করলেন। যক্ষের ভোগ নিবেদনে বাধা পড়েছে। বাধা দিয়েছে রাজবাড়ির বউয়ের সেই অতৃপ্ত আত্মা। আমি সাধনা করে জেনেছি সেই আত্মা বৌমাকে লুকিয়ে রেখেছে ওই পাঠাগারের চোরা দরজার ওপারে। শিগগির চলুন, এক্ষুনি ভোগ নিবেদন করতে হবে। এই বংশের উত্তরাধিকারী রক্তে শান্ত করতে হবে বাড়ির যক্ষকে। না হলে সব সব শেষ হয়ে যাবে, সব। ওম হ্রিং এং শ্রীং নমঃ ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালী শ্রীমাতা। গম্ভীর স্বরে 5 জন শিষ্য মন্ত্র উচ্চারণ করতে লাগলো, আর তান্ত্রিক সুধাকর সাদা কিছু পুরো বন্ধ দরজার বাইরে ছড়াতে লাগলেন। এবার যেন এক যুদ্ধ শুরু হলো চারিদিকে। একদিক থেকে সেই বন্ধ দরজা খুলবার জন্য মন্ত্রপাঠ, আর আরেকদিকে সেই দরজা বন্ধ করে রাখার জন্য কোনো অদৃশ্য শক্তির আক্রোশ করা চিৎকার। কিন্তু এত কিছুর মধ্যেও বন্ধ দরজার উল্টো দিকে ঘরের মধ্যে একটা কোণে শান্ত হয়ে বসে রয়েছে তনু। তার কাছে এখন সবটাই পরিষ্কার। সেই অদৃশ্য শক্তি আসলে তার শত্রু নয়, বরং তার উপকারের চেষ্টা করছে এই বাড়ির আরেক হতভাগা বউ আর তার 7 মাসের শিশু সন্তানের আত্মা। কোনো এক অজ্ঞাত কৌশলে সেই শক্তি তনুর মাথার মধ্যে সিনেমার দৃশ্যের মতো একের পর এক সমস্ত ঘটনা দেখিয়ে দিয়েছে। অবশেষে প্রায় ঘণ্টাখানেক যুদ্ধের পর তন্ত্র সাধনার জয় হল। 6 জন তান্ত্রিক সহ পিসি ঠাম্মা প্রবেশ করলেন পাঠাগারের মধ্যে। কিন্তু তনুর সেই শান্ত বিকারহীন অবয়ব দেখে প্রত্যেকেই অবাক হয়ে গেলেন। আসুন পিসি ঠাম্মা, রাজবাড়ির শেষ কন্যা সন্তান, বলুন আর কত পাপ করবেন? কি কি বলতে চাস তুই চুরি? যা বলছি একদম ঠিক বলছি। ওই অতৃপ্ত আত্মা কোনো দুষ্ট আত্মা নয়, বরং আপনাদের ষড়যন্ত্র জানতে পেরে গিয়েছিল বলেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। তুই তুই এসব কথা কিভাবে জানলি? এ বাড়ি সেই পৌরাণী নিজে আমাকে জানিয়েছে। রাজ পরিবারের রহস্য না, বলুন পাপ পাপ আছে। রাজবাড়ির ধন সম্পত্তির রক্ষার জন্য প্রত্যেক 5 বছর অন্তর অমাবস্যার রাতে একটি করে বালককে জীবন্ত সমাধি দেওয়া হতো, তাই না? আর তাদেরকে যক্ষ করে রেখে দেওয়া হতো। না না না, এসব এসব বাজে কথা, এসব বাজে কথা। এসব সত্যি কথা, কিন্তু একবার ভুলবশত এক ডাইনির ছেলেকে তুলে নিয়ে এসেছিল তোমাদের লাঠিয়ালরা। পরে যখন ডাইনি সবটা জানতে পারে, সে অভিশাপ দেয় আর তোমাদের বংশে কালা জাদু করে রাখে। প্রত্যেক উত্তর পুরুষের একজন করে বংশধরের রক্ত না পেলে ক্ষিপ্ত হয়ে উঠবে যক্ষরা। তখন তোমাদের রক্তের প্রত্যেককে মরতে হবে, ভয়ঙ্কর সে মৃত্যু।
হ্যাঁ হ্যাঁ, তাই তাই প্রত্যেক পুরুষে আমাদের নিজের হাতে নিজের বংশের এক সন্তানকে বলি দিতে হয় তার 1 বছর বয়সের মধ্যে। ঠিক যেটা করা হবে তোর সন্তানের সাথে, কিন্তু তোর ক্ষেত্রে সেটা আলাদা। তোর ক্ষেত্রে জন্মের আগেই তোর গর্ভ ছিঁড়ে ওই ভ্রূণকে বলিদান দিতে হবে। ঠিক এই নোংরা চক্রান্তের কথা জানতে পেরে গেছিল বলেই এর আগের পুরুষের অর্থাৎ রণর জেঠুর দ্বিতীয় স্ত্রী ঝিনুকমালা নিজের 7 মাসের সন্তান সহ ওই দিঘির জলে ডুবে আত্মহত্যা করে। আর সেই কারণেই তো তোমাদের পরিকল্পনা নষ্ট হয়, রণর জেঠু আর ওর বাবা মারা যায়। হ্যাঁ, আর তখন আমার গুরুদেব যজ্ঞ করে যক্ষকে শান্ত করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন নয়, এরপর থেকে প্রতি পুরুষে পরিবারের রক্তে 2 জনকে বলিদান করা হবে। একজনকে বলি দেওয়া হয়ে গেছে এই পুরুষের, এবার তোর পেটেরটাকে চাই। সব যখন জেনেই গিয়েছিস তখন আর দেরি কেন? শুভস্য শীঘ্রম। হ্যাঁ, এই কে আছিস? বৌমাকে শক্ত করে ধর। আমি নিজের হাতেই ভ্রূণকে নিবেদন করব যক্ষের পায়ে। খবরদার, খবরদার, কেউ এগোবে না। আর 1 পা যদি কেউ এগোয়, আমি নিজের হাতে নিজের পেটে এই কাঁচের টুকরো ঢুকিয়ে দেব, আর তাহলে তোমাদের বংশের কেউ আর বেঁচে থাকবে না। সকলে আতঙ্কিতভাবে দেখল কোথা থেকে একটা কাঁচের টুকরো নিয়ে এসে নিজের পেটের দিকে বিপজ্জনকভাবে ধরে রেখেছে তনু। না না, এ কাজ করো না। তোমার তোমার স্বামীর কথা ভাবো। কিসের স্বামী? খুঁজে খুঁজে পরিবারহীন একলা মেয়েদেরকে নিজেদের মিথ্যা প্রেমের মায়ায় ভুলিয়ে এবারই বউ করে নিয়ে আসা, আর তারপর তাদের সন্তানকে বলি দেওয়া, এই তো করে এসেছো তোমরা। সে কোন যুগ থেকে? এই স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ঠিক এমন সময় বাড়ির দালানের দিক থেকে পুরুষ কণ্ঠের তীব্র চিৎকার শোনা গেল। এ তো রণর গলা। একেই বোধহয় বলেন নিয়তি। সেই বিশ্বাসঘাতকের মুখটা একবারের জন্য দেখতে চায় তনু, জানতে চায় এতদিনের সম্পর্কের এতটুকু কোনো সত্যতা রণর চোখে দেখা যায় কিনা। 6 জন তান্ত্রিক সহ ওরা সকলে দৌড়ে টানা বারান্দার সামনে চলে আসতেই দেখল একটা কালো ধোঁয়ার কুণ্ডলী ঘিরে ধরেছে সেখানে, আর সেই কুণ্ডলীর মধ্যেই কোনো এক তীব্র যন্ত্রণায় ছটপট করছে রণ। তান্ত্রিক সুধাকর কমণ্ডল থেকে মন্ত্রপুত জল নিয়ে ছিটাতে যাওয়ার আগেই সবাইকে অবাক করে দিয়ে সেই কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে অনেক উঁচুতে উঠে গিয়ে আচমকাই বিলীন হয়ে গেল। আর শূন্য থেকে মাটিতে ছিটকে পড়ল একটা কঙ্কাল। সেই কঙ্কালের সারা গা থেকে যেন খুবলে খুবলে মাংস ছিঁড়েছে। এখানে ওখানে কাঁচা মাংস ঝুলে রয়েছে। এই চরম বিশ্বাসঘাতকতার পরেও রণর এই ভয়ঙ্কর পরিণতি দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল তনুর। চোখের জল বাঁধ মানল না তার। তনু মুহূর্তের দুর্বলতার সুযোগ নিয়ে তান্ত্রিক সুধাকর তনুর হাত থেকে কাঁচের টুকরোটা ছিনিয়ে নিয়ে ফেলে দিলেন। তারপর পিছমুড়া করে বেঁধে টানতে টানতে নিয়ে চললেন তাকে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই হঠাৎ তান্ত্রিক সুধাকরের মনে হলো কে যেন পা টেনে ধরেছে তার। পায়ের দিকে তাকাতেই আতঙ্কে তান্ত্রিকের মুখ থেকে গোঙানি বেরিয়ে এলো। একটা আধটা নয়, তাদেরকে ঘিরে রয়েছে অন্তত 15-16টি শিশু, বা বলা যায় পিশাচ শিশু। তান্ত্রিকের বুঝতে অসুবিধা হলো না এরাই এই বংশের সেই শিশুদের অতৃপ্ত আত্মা যাদের বলি দেওয়া হয়ে এসেছে। আজ তারা নারকীয় জিঘাংসা নিয়ে টলমল পায়ে এগিয়ে আসছে। তাদের প্রত্যেকের বিকট ঘোর কালো শরীর, চোখের জায়গায় কালো কালো অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে 2টো সবুজ রঙের আগুনের গোলক। তাদের খিলখিলে পৈশাচিক হাসির উন্মত্ততায় আশপাশ যেন নরকের বিভীষিকায় পরিণত হয়েছে। প্রত্যেকের হাঁ করা মুখ থেকে বেরিয়ে আসছে অজস্র ছুঁচের মতো দাঁত। এতক্ষণে পিসি ঠাম্মা ডুকরে কেঁদে উঠলেন। রুকু সোনা। হ্যাঁ, চিনতে পেরেছে রুকু। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে তার পিসিমণির দিকে। রুকু সোনা। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রুকুকে কোলে তুলে নিলেন পিসি ঠাম্মা। রুকুও দুহাত দিয়ে জড়িয়ে ধরল তার পিসিকে। আর তারপরেই কোনো এক অসম্ভব তৃষ্ণায় মুখ হাঁ করে কামড় বসিয়ে দিল পিসি ঠাম্মার কণ্ঠনালীতে। কিন্তু পিসি ঠাম্মা মুখ থেকে একটাও আর্তনাদ বের করলেন না। পরম স্নেহে আরো বেশি করে জড়িয়ে ধরলেন তার রুকু সোনাকে। ওদিকে পৈশাচিক মূর্তির বাচ্চাদের দলটি ক্রমশ তান্ত্রিকদের হাত পা থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। এতগুলো শিশু পিশাচকে আটকানোর মতো তন্ত্রশক্তি তাদের কারণ নেই। ক্রমশ মরণ আর্তনাদ করতে করতে শরীরগুলো পালানোর ব্যর্থ চেষ্টা করে
একসময় স্থির হয়ে গেল। পুরো টানা বারান্দা রক্তে ভেসে যাচ্ছে। এইবার সেখানে দেখা গেল সেই পৌরাণীর আবছা অবয়ব। জেগে উঠেছে, ওদের সবাইকে জাগিয়ে দিয়েছি, কেউ ছাড়া পাবে না। কিন্তু তুমি পালাও তনু, তোমায় তো আমারই মতো ঠকানো হয়েছে। তুমি পালাও, অনেক দূরে চলে যাও। তনু অবাক হয়ে দেখল রাজবাড়ির মাথার উপরের মেঘ ক্রমশ কেটে যাচ্ছে। টলমল করতে করতে রাজবাড়ির গেটের বাইরে পা রাখল সে। অভিশাপ কি তবে শেষ হলো? এবারে চোখের তৃষ্ণা তবে কি তার গর্ভের সন্তানকে রক্ষা দেবে সে জানে না, কিন্তু আজ তাকে এখান থেকে পালাতেই হবে, দূরে, অনেক দূরে। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্পটি আপনাদের? অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদেরকে এই রকমই ভালো ভালো গল্প আরও শোনাতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে।